দেখে বাজেটে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না বারবার, যেখানে সাবসিডি দেওয়া দরকার সেখানে দেওয়া হচ্ছে না, আর যেখানে দেওয়া উচিত না, যেখানে টাকা লুটপাট হচ্ছে সাবসিডি নামে, সেখানে সাবসিডি চলা দেখছি। আমরা এটা প্রদান করছি এবং এটা বাতিলের দাবি জানাচ্ছি। তারপরে দেখেন যে ওভারঅল যে খরচ কমাইতে হবে, যে আমি এর আগে যে আপনাদের পরিবারের যে এক্সাম্পলটা দিয়েছি, যে আমি 30,000 টাকা মাসের ইনকামের বিপরীতে যদি প্রতি মাসে 50,000 টাকা খরচ করি, এটা এক সময় আমি আর ম্যানেজ করতে পারবো না। মানুষ প্রতি মাসে আমাকে 1,000 টাকা ধার দেবে না, এটা এক সময় হোল্ড হয়ে যাবে এক জায়গাতে এসে। তো আমাদের কি করতে হবে? আমাদের খরচ কমাইতে হবে। যে আমাদের খরচ কোথায় কমাইতে হবে? বাংলাদেশে যে পরিমাণ সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে পরিমাণ কাজ করেন, তার 10 ভাগের 1 ভাগ কর্মকর্তা কর্মচারী দিয়ে এই রাষ্ট্র চালানো সম্ভব। অতএব এই কর্মকর্তা কর্মচারীদের পিছনে কিন্তু আমরা 9 থেকে 10 বিলিয়ন ডলার খরচ করি প্রতি বছর। আপনার যে ডিপার্টমেন্টে একজন ডেপুটি সেক্রেটারিকে দিয়ে কাজ করানো যাবে, সেখানে আমি 10 জন ডেপুটি সেক্রেটারিকে কেন রাখবো? যে মিনিস্ট্রিতে আমার 2 জন জয়েন্ট সেক্রেটারি হলে চলে, সেখানে আমি 7 জন জয়েন্ট সেক্রেটারি কেন রাখবো? যে মিনিস্ট্রিতে আমার কোনো সচিবের প্রয়োজন নাই, আমি 3টা মিনিস্ট্রি একটা সচিবকে দিয়ে করাতে পারি, সেখানে আমি 3 জন সচিবকে কেন বেতন দেবো, কেন সুযোগ সুবিধা দেবো? তো সরকার খরচ কমানোর এই জায়গাগুলোতে মোটেই আগ্রহ দেখাচ্ছে না। বরং দেখবেন কয়েকদিন আগে আসে সচিব ভদ্রমহিলা দেখলাম তিনি 11 বার বিদেশ সফর করেছেন। সরকারের সিদ্ধান্ত ছিল যে কোনো বিদেশ সফর থাকবে না। তো এইভাবে দেখা যাচ্ছে রাষ্ট্রের টাকা লুটপাট হচ্ছে, যাচ্ছে তাই। খরচ কমানোর কোনো পরিকল্পনা, ইফেক্টিভ কোনো প্ল্যান আমরা রাষ্ট্রের কাছ থেকে দেখতে পাচ্ছি না। খরচ কমানোর আরেকটা জায়গা হচ্ছে লুটপাট। দেখবেন যে রাস্তা কিলোমিটারে করতে যত টাকা লাগার কথা, বাংলাদেশে সেই টাকা অনেক বেশি টাকা লাগছে। পৃথিবীতে সবচেয়ে বেশি টাকা লাগে বাংলাদেশে রাস্তা করতে, ব্রিজ করতে, কালভার্ট করতে। অতএব এই লুটপাটের যে খরচের ব্যাপারটা আছে, এইটা বন্ধ করতে হবে। বন্ধ করে দেখা যাবে যদি আপনি লুটপাট বন্ধ করতে পারেন, খরচ কমাইতে পারেন, তাহলে দেখবেন আমার যে আয় আছে 35 বিলিয়ন ডলার, এটা দিয়েই আমি 80 বিলিয়ন ডলারের কাজ ইফেক্টিভলি করতে পারবো। এটা করা সম্ভব। এটাতে আপনাকে স্মার্ট হইতে হবে এই কাজটা করবার জন্য। এরপর দেখেন যে আমরা খরচ কোথায় কমাবো? আমাদের লোন নেওয়ার যে হিড়িক পড়ে গেছে আননেসেসারি, কোথায় দেখেন? এই যে আদানির বিদ্যুৎ, আমাদের প্রয়োজন ছিল না তো। সরকার বলছে আমাদের 29-30 হাজার মেগাওয়াটের ক্যাপাসিটি আছে, ক্যাপটিভ চার্জ বাদ দিলেও আমাদের 25 হাজারের ক্যাপাসিটি আছে। কিন্তু আদানি থেকে আমাদের 1,500 মেগাওয়াট বিদ্যুৎ কেন কিনতে হবে? আমি যে তাকে বছরে বছরে মানে 1 বিলিয়ন, 2 বিলিয়ন, 3 বিলিয়ন ডলার দিচ্ছি, আমি তো খরচ সেভ করছি না তো দেশের জন্য, রাষ্ট্রের জন্য। এই ধরনের অযথা প্রচুর প্রকল্প আছে যেটা দিয়ে বাংলাদেশ রাষ্ট্র সরকার লুটপাটটা জারি রেখেছে, সে খরচ কমাচ্ছে না। এরপরে দেখেন এই সবকিছুর রেজাল্ট হচ্ছে যে আপনি দায় এবং দেনাতে আটকে যাচ্ছেন বারবার। আপনাকে বারবার এই ঋণ করে করে দিতে থেকে একটা জায়গাতে এসছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্র দেউলিয়া হওয়ার পথে চলে গেছে। কারণ সে এমন একটা ঋণের মানে ছন্দে আটকে পড়ে গেছে যে এই ডেট ট্র্যাপ থেকে সে বের হইতে পারবে না। এই জন্য আমরা জাতিকে সতর্ক করছি যে আপনারা বাজেট নামক এই যে প্রতি বছরের যে রাষ্ট্রীয় অনির্বাচিত সরকারের যে চাঁদাবাজি, এই চাঁদাবাজি সম্পর্কে আপনাদেরকে জবাবদিহিতার আওয়াজ তুলতে হবে। যে আপনি যে ট্যাক্স দিচ্ছেন, আপনি কেন দিচ্ছেন? এই যে ট্যাক্স দিচ্ছেন, এই ট্যাক্সের বিপরীতে আপনি কোন সেবা পাচ্ছেন, কোনটা পাচ্ছেন না? সরকারি অফিসে কোন কোন সেবা আসলে আমরা পাচ্ছি? পাসপোর্ট করা থেকে শুরু করে, এনআইডি বের করা থেকে শুরু করে, টিম বের করা, সার্টিফিকেট বের করা, ঘুষের টাকা, ফি হচ্ছে 1,000 টাকা, 2,000 টাকা, ঘুষ দিতে হয় 5,000 টাকা, 10,000 টাকা, প্রত্যেকটা ডিপার্টমেন্ট। রাষ্ট্রের এগুলো তো ট্যাক্সেশনের মধ্যে চলে যাচ্ছে খরচ। এটাও তো ইনডাইরেক্ট ট্যাক্সেশন, অবৈধ কর। প্রত্যেকটা আপনি ট্যাক্স দিতে যান, কর কমিশনার আপনাকে বিপদে ফেলে টাকা নেবে। যে কি ব্যাপার, আপনি হঠাৎ করে ট্যাক্স দেওয়া শুরু করতেছেন, তো গত বছর ট্যাক্স দিলেন কিনা, আগের বছর দিলেন কিনা, খোঁজ লাগাবে। খোঁজ লাগায় আপনাকে বিপদে ফেলবে। আপনি যদি বিপদে পড়তে না চান, তো লোকে আবার 50,000 টাকা কর ট্যাক্স দেন। এটা হচ্ছে ইলিগাল ট্যাক্স। তো বাংলাদেশ এই রাষ্ট্র হচ্ছে অবৈধ, বৈধ, চাঁদাবাজি একটা সিন্ডিকেট, একটা মাফিয়াতে পরিণত হয়েছে। এই জন্য আমরা বলছি, জনগণকে সতর্ক করছি, আপনাকে বুঝতে হবে যে আপনার টাকা কিভাবে চুরি হচ্ছে, কে কে চুরি করছে, এবং এই চুরিটা আপনি কিভাবে বন্ধ করতে পারবেন। শুধুমাত্র বাজারে গিয়ে আপনি মানে হাবিস করলে হবে না,
রাষ্ট্রটা এইভাবে ঋণগ্রস্ত হতে হতে দেউলিয়া হয়ে যাবে। তাই আমরা বাজার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের দল থেকে আমরা বলছি যে প্রস্তাবিত বাজেট একটা বাস্তব বাজেট, এটা 50% এই রাষ্ট্র সরকার বাস্তবায়ন করতে পারে না। যে রেভিনিউ কালেকশন রাজস্ব আয়ের পরিকল্পনা করেছে তারও 60-70% এর বেশি সেটা কালেকশন করতে পারবে না। যে পরিমাণ ঋণের পরিকল্পনা করছে বাংলাদেশ রাষ্ট্রকে এই ঋণও এখন আর দেবে না, কারণ আপনার এত ঋণ আটকে আছে। নতুন কোন সংস্থা নতুন করে ঋণ দেওয়ার ক্ষেত্রে আরো 10 বার 20 বার আপনাকে ভাববে। এবং ইন্টারন্যাশনাল যে ক্রেডিট রেটিং আছে, আমার রাষ্ট্রের ক্রেডিট রেটিং মানে ঋণ পাওয়ার সম্ভাব্যতার যে যাচাইয়ের একটা নীতিমালা আছে, এখানে আমরা আগের থেকে অনেক নিচে নেমে গেছি। স্ট্যান্ডার্ড এন্ড পুয়ার, মুডিজ এরকম বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা বাংলাদেশের ক্রেডিট রেটিংকে নিচে নামিয়ে দিয়েছে। তো এই বাস্তবতা যে বাজেট ঘোষণা করা হচ্ছে, টোটাল বাজেটটাই যে একটা নামকা ওয়াস্তে বাৎসরিক মানে স্পোর্টস এর মতো হয়, অ্যানুয়াল এক্সারসাইজের মতো আর কি। এটা দিয়ে এই রাষ্ট্রের প্রত্যেক দিনকার আমার আপনার গরিব মানুষের কষ্ট, মূল্যস্ফীতি, জিনিসপত্রের দাম কমানো, সিন্ডিকেট, মাফিয়া, টাকা লুটপাট, পাচার, এই কোনটা বন্ধ হবে না। তো আমার বাজেট বক্তব্যের ব্রিফিং এখানে আমি শেষ করছি। এই পর্যায়ে আমি দলের সদস্য